রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, মহাজনপুর মহাবিদ্যালয় কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদের সকলকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। আমরা আশা করছি তোমরা বাড়িতে অবশ্যই অনলাইন ক্লাসগুলো নিয়মিত স্টাডি করছো এবং অনলাইন ক্লাসগুলো দেখছো। তো আজকে আমি আবারও তোমাদের অনলাইন ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমার বিষয় হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্র এবং অধ্যায় হলো তৃতীয় অধ্যায়ে আমি ক্লাস নিয়েছিলাম। বাকি যে ক্লাস ছিল বিপণন কার্যাবলী, পরিবহনের ধারণা, পরিবহনের সংজ্ঞা কী এবং পণ্য বিপণনে পরিবহনের গুরুত্ব। আজকে আমাদের পাঠ বিপণন কার্যাবলীর তিনটা বিষয়, অর্থাৎ পরিবহনের ধারণা, পরিবহনের সংজ্ঞা এবং পণ্য বিপণনে পরিবহনের গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো, আসলে বিপণন কার্যাবলী আমরা এর আগে আলোচনা করছি যে পণ্য উৎপাদন থেকে পণ্য বিক্রয় পর্যন্ত বা ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত যে কার্যক্রম পরিচালনা করা হয় এর সমন্বয় হলো বিপণন কার্যাবলী। বিপণন কার্যাবলীতে পরিবহন একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরিবহন ট্রানজ্যাকশন, যেটা বলা হয় যোগাযোগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য পৌঁছানো। তো আমরা আগে ধারণা দেখি যে পরিবহনটা কি। আমরা বিপণন কার্যাবলীতে আমরা জানলাম যে পণ্য দ্রব্য উৎপাদন শুরু করে বিক্রয় পর্যন্ত যে কার্যক্রম পরিচালনা করা হয় এটাই হলো বিপণন কার্যাবলী। ক্রয় বিক্রয়, উৎপাদন, পরিবহন, মূল্যবোধকরণ, এই যত কাজ আছে সেগুলো। তো পরিবহন একটা গুরুত্বপূর্ণ বিপণন কার্যাবলীর সাবজেক্ট বা বিষয়। আমরা দেখি পরিবহনের ধারণা যে জনাব রায়হান, উনি একজন ছাত্র। সে তার লেখাপড়া শেষে চাকরি না করে সে একটা ব্যবসার সিদ্ধান্ত নিল এবং সে বিভিন্ন অ্যানালাইসিসকে দিকে অল্প পুঁজিতে কী ব্যবসা করা যায় সে চিন্তা করলো যে আমি একটা অর্গানাইজ ফুড বাংলাদেশের নামে ছোট একটা কোম্পানি খুলে এবং এই প্রতিষ্ঠানটি সে গড়ে তুলবে আর সেখান থেকে সে লাভবান হবে, জনগণের সেবা করবে, এরকম তার একটা ধারণা। তো প্রতিষ্ঠানটি রাজশাহী উৎপাদিত আম থেকে আমের চাটনি তৈরি করে স্থানীয় বাজারে সে বিক্রি করতে চান। কাঁচামালের সহজলভ্যতা এবং ব্যবসায়ের বিভিন্ন বিষয় বিবেচনা করে তিনি রাজশাহীতে তার একটা চাটনি তৈরির কারখানা স্থাপন করে। যেহেতু রাজশাহী এলাকাতে ব্যাপক আকারে আমের বাগান, আম পাওয়া যায় এবং সহজলভ্যতা, আবার যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো, এই জন্য সে চিন্তা করলো যে রাজশাহীতে সে কারখানা স্থাপন করবে। পর্যাপ্ত মূলধন থাকায় যন্ত্রপাতি ক্রয়, দক্ষ শ্রমিক বিনিয়োগ তেমন কোনো সমস্যা নয়। জনাব রায়হান স্থানীয় বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে উৎপাদন শুরু করেন। তার উৎপাদিত আমের চাটনি গুণগত মান ভালো হয়, এর চাহিদা বেড়ে যায়, তাই তিনি সারা দেশে পণ্যটি বিপণনের মহা পরিকল্পনা করেন। উপরোক্ত ঘটনায় জনাব রায়হান মহাপরিকল্পনা বাস্তবায়ন তথা সারা দেশে আমের চাটনি সরবরাহ করার জন্য যা প্রয়োজন তাই হলো পরিবহন ব্যবস্থা। সে কারখানা স্থাপন করতে রাজশাহীতে, এখান থেকে সারা দেশে তার চাহিদা পূরণ করতে হলে অবশ্যই যোগাযোগের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সেই স্থানান্তর করতে হবে, অর্থাৎ স্থানগত উপযোগ সৃষ্টি করতে হবে। আর পরিবহনের মূল বিষয় হলো স্থানগত উপযোগ সৃষ্টি করে। এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য পৌঁছিয়ে থাকে। একটা চলমান প্রক্রিয়া, এক স্থান থেকে অন্য স্থানে যে বাহনের মাধ্যমে নিজা হয় স্থানান্তর করা হয়, এটা হলো পরিবহন। আমরা পরিবহনের ধারণা থেকে আমরা পালাম যে আসলে পরিবহনের মাধ্যমে পণ্য বা দ্রব্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয় এবং যার কারণে সারা দেশে, সারা পৃথিবীতে আজকে একটা দেশের পণ্য বিভিন্ন দেশে এটা
যোগাযোগের মাধ্যমে আমদানি রপ্তানি করা যাচ্ছে। তাহলে ধারণা আমরা এটাই পেলাম যে পরিবহন হলো একটা যোগাযোগ ব্যবস্থা, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করার প্রক্রিয়া যে মাধ্যমে করা হয়, এটাই হলো পরিবহন। এটাই আমরা ধারণা পেলাম। এখন আমরা পরিবহনের সংজ্ঞা আলোকে দেখি আমরা পরিবহনের সংজ্ঞা কি পাই। সাধারণত আমরা যে হোয়াট ইজ ট্রানজ্যাকশন, ট্রান্সপোর্টেশন, আর পরিবহন কি? বিপণন যে বিশেষ কাজের মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদনের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানো হয় এবং স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, তাই হলো পরিবহন। আবার বলছি, বিপণন যে বিশেষ কাজের মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদকের কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানো হয় এবং স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, তাকে কি বলা হয়? পরিবহন। আমরা আরও বলতে পারি যে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ব্যবস্থাকে পরিবহন বলা হয়। পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের ব্যবস্থা হলো পরিবহন, যা কোনো দ্রব্য পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি হয়। তাহলে আমরা পরিবহনের সংজ্ঞা পেলাম, পরিবহনের ধারণা পেলাম, পরিবহনের সংজ্ঞা পেলাম। যে বিপণন যে বিশেষ কাজের মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদকের কাছ থেকে, উৎপাদক যারা কোনো দ্রব্য উৎপাদন করে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি যারা উৎপাদন করে, ওখান থেকে ক্রেতা বা ভোক্তার কিন্তু পণ্য পৌঁছানো হয় এবং পণ্যের স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা হয়, এটা স্থানগত উপযোগ সৃষ্টি করা হয়, এটাই হলো পরিবহন। পরিবহন সম্বন্ধে দেখি আমরা আরো কিছু যে সংজ্ঞা দিয়েছে কয়েকজন লেখকের সংজ্ঞা, আমরা একজন লেখকের সংজ্ঞা দেখি কি বলে। ম্যাকার্থি আর বেলেনের মতে কি বলে দেখি, যে পূর্ণ সামগ্রী পরিবহন বলতে পরিবহন হলো চলমান সংক্রান্ত, চলাচল সংক্রান্ত বিপণন কার্যক্রম, বা কাজ। পরিবহন হলো চলাচল সংক্রান্ত, এক স্থান থেকে অন্য স্থানে কি চলমান, এটা হলো পরিবহন হলো চলাচল সংক্রান্ত কাজ ম্যাকার্থির মতে। আচ্ছা, এখন এখানে আমরা সংগ্রামকে দেখি যে পরিবহনের বৈশিষ্ট্য আমরা কিছু খুঁজে পাই। পরিবহন স্থানগত উপযোগ সৃষ্টি করে। পরিবহন কি করে? স্থানগত উপযোগ সৃষ্টি করে। উৎপাদককারী এবং ভোক্তার মধ্যে দূরত্ব কমায়। পরিবহন কি করে? উৎপাদককারীর কাছ থেকে ভোগকারী, যারা পণ্যদ্রব্য ক্রয় করে ভোগ করবে, ব্যবহার করবে, তাদের মধ্যে দূরত্ব কমায়। এবং 3 নম্বর হলো এর মাধ্যমে উৎপাদন ভোগের মাধ্যমে সমন্বয় সাধিত হয়। উৎপাদকের মধ্যে কি হয়? উৎপাদন ভোগের মধ্যে একটা সমন্বয় সাধন হয়। তা আমরা বলতে পারি যে পরিবহন হচ্ছে বিপণনের পণ্য স্থানান্তর সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। এই পরিবহন ব্যবস্থা উৎপাদিত পণ্য এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এটা আমাদের গেল পরিবহনের আমাদের ধারণা, পরিবহনের সংজ্ঞা, পরিবহন কি এবং পরিবহনের আমরা ম্যাকার্থিদের সংজ্ঞাটা পেলাম। পরিবহন হলো কি? চলাচল সংক্রান্ত কার্যক্রম। এরপরে আমরা আসি পরিবহনের সম্বন্ধে। পরিবহনের প্রকারভেদ কয়টি? পরিবহনের প্রকারভেদ। পরিবহনের প্রকারভেদ আমরা সাধারণত পরিবহন বললাম। পরিবহন কি? পরিবহন হলো চলাচল সংক্রান্ত কাজ, যা পণ্যদ্রব্য স্থানগত উপযোগ সৃষ্টি করে, উৎপাদক ও ভোক্তার মধ্যে সমন্বয় সাধন করে এবং উৎপাদক ভোক্তার মধ্যে দূরত্ব কমায়। এটা যে মাধ্যম ব্যবহার করা হয়, এটা পরিবহন। পরিবহনকে আমরা কেন কয় ভাগে ভাগ করতে পারি? আমরা পরিবহনকে 4 ভাগে ভাগ করতে পারি। পরিবহন পরিবহনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। তো 1 নম্বর হলো সড়ক, সড়ক সড়ক 2 নম্বর হলো জলজ, 3 নম্বর হলো আকাশপথ,
4 নম্বর হলো পাইপ লাইন। তাহলে 1 নম্বর হলো কি সড়ক পথ, জলপথ, 3 নম্বর আকাশ পথ, 4 নম্বর পাইপ লাইন পথ। এই 4 ভাবে চারটা প্রকার ভেদে আছে। 4 মাধ্যমে কি করা হয় পরিবহন যে কাজকাম এটা পরিচালনা করা হয়। আমরা সংক্ষেপে দেখি সড়ক পথ, ল্যান্ড যেটা ভূমি, যেটা বলা হয় ভূমি। স্থলপথ এবং সড়ক পথ অন্য আনা নেওয়ার ব্যবস্থাকে সড়ক পথ পরিবহন বলা হয়। স্থলপথে যেটা পরিবহন আনা নেওয়া করা হয় সড়ক পথে। বাংলাদেশের অধিকাংশ পণ্য এই পথ দিয়ে পরিবহন করে। দেশের অভ্যন্তরে পণ্য আনা নেওয়ার যেটা একটি খুবই গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা, এটা সড়ক পথ। আর জলপথ হলো 2 নম্বর হলো জলপথ, যে নদী বা সমুদ্র বন্দর, যে জাহাজ, নৌকা প্রভৃতির যানবাহনের মাধ্যমে পরিবহন পণ্য মালামাল আনা নেওয়া করা হয় পরিবহনের মাধ্যমে। এটা হলো কি যে জলপথ। নদী নালা সমুদ্র সমুদ্র, এভাবে নদী ও সমুদ্রের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়া জলপথ পরিবহন বলা হয়। আমাদের দেশ এটা কি নদীমাতৃক দেশ হয়। দেশীয় অর্থনীতিতে জলপথ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া দেশের এমন অনেক অঞ্চল আছে যেখানে জলপথ ব্যবহার না করার উপায় নেই। যেমন ভোলা জেলাতে কোনো সড়ক পথ নেই, এখানে যেতে হলে আকাশপথ অথবা জলপথে যেতে হবে। জলপথ ছাড়া চারিদিকে পানি, ভোলার চারিদিকে পানি। জলপথের মাধ্যমে জাহাজ, স্টিমার, লঞ্চ ব্যবহার করে পণ্যদ্রব্য আনা নেওয়া করা হয়। 3 নম্বর হলো আকাশপথ। আকাশে যেমন উড়োজাহাজ, জাহাজ এর মাধ্যমে পণ্যদ্রব্য আনা নেওয়া করা হয়। দেশের ভিতরে বা দেশের বাইরে, এক দেশ থেকে আরেক দেশের পণ্যদ্রব্য আনা নেওয়ার যে আকাশের সীমা ব্যবহার করা হয়। অর্থাৎ বিমান, হেলিকপ্টার প্রভৃতি সাহায্যে পণ্য আনা নেওয়া করা হলে তাকে আকাশপথ পরিবহন বলে। এই পথটি অপেক্ষিত খুব ব্যয়বহুল, তাই সাধারণত এটি ব্যবহার করা হয় না। তবে জরুরি ভিত্তিতে পণ্য পরিবহন এই পথটি কার্যকর। জরুরি ভিত্তিতে অল্প সময়ের প্রয়োজন, অল্প সময়ের মধ্যে পণ্যটি পৌঁছাতে হবে, এইরকম জরুরি যে বিষয়, ওষুধ, কিছু মেডিসিন আছে, কিছু পণ্য আছে যেগুলো জরুরি ভিত্তিতে না পৌঁছানো সম্ভব নয়, এমন পণ্য আকাশপথে ব্যবহার করা হয়। 4 নম্বর হলো পাইপ লাইন। মাটির নিচে পাইপ বসিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করাকে পাইপ লাইন পরিবহন বলা হয়। মাটির ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করাকে কি বলা হয় পাইপ লাইন। সাধারণত গ্যাসীয় বা তরল জাতীয় পণ্যগুলা এই পাইপ লাইন ব্যবহার করা হয়। এই ব্যবস্থায় পণ্য উৎপাদনের স্থান ও ব্যবহারের স্থান পাইপ দিয়ে সংযুক্ত থাকে। সাধারণত দাহ্য বা খনিজ পদার্থ অন্য পথে পরিবহন করা ঝুঁকিপূর্ণ বলে এই পথে পরিবহন করা হয়। আমাদের দেশে গ্যাস সরবরাহ ব্যবস্থা পাইপলাইন পরিবহনের ব্যবস্থা করা হয়। যেমন গ্যাস দাহ্য পদার্থ, এই জন্য পাইপলাইনের মাধ্যমে আমাদের বাংলাদেশের বহু জেলাতে এটাকে সাপ্লাই করা হয়। এক স্থানে সেখান থেকে আবার বিভিন্ন কি বলা হয় ওটাকে সিলিন্ডার ব্যবহার করে আবার সাপ্লাই করা হয়। তো এই হলো আমাদের পরিবহনের প্রকারভেদ। একটা হলো আমাদের সড়ক পথের মাধ্যমে পণ্যদ্রব্য স্থানান্তর প্রক্রিয়া, যেমন ট্রাক, বাস, লরি যেগুলো ব্যবহার করা হয় সাধারণত ছোটোখাটো, এটা হলো সড়ক পথ। জলপথে মানে জলসমুদ্র, নদী নালা, সমুদ্র ভিতরে লঞ্চ, স্টিমার, নৌকার মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য সরবরাহ করাকে কি বলা হয় জলপথ পরিবহন। এবং আকাশ সীমার ব্যবহার করে, যেমন উড়োজাহাজ, হেলিকপ্টার ব্যবহার করে পণ্যদ্রব্য স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় আকাশ পরিবহন। এবং পাইপ লাইনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্যদ্রব্য এই স্থানান্তর প্রক্রিয়াকে বলা হয় পাইপ লাইন পরিবহন ব্যবস্থা। তো আমরা এখানে 4টা পরিবহন প্রকারের 4 প্রকার আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হলো পণ্য বিপণনের পরিবহনের গুরুত্ব।
পরিবহনকে বুঝলাম কোনো পণ্য বা দ্রব্য উৎপাদক থেকে ভোক্তার পর্যন্ত পৌঁছানো, যার মাধ্যমে স্থানান্তর করা হয়, পৌঁছানো হয় বা সমন্বয় সাধন করা হয়। ভোক্তা উৎপাদনের মাধ্যমে সময় দ্রুত কমানো হয়, চলমান প্রক্রিয়া, এটা হলো পরিবহন ব্যবস্থা। পরিবহন, তো পরিবহন আমাদের দেখি যেমন ঢাকার বেনারসি পল্লী শাড়ি পৃথিবীর বিভিন্ন দেশে মানুষ ব্যবহার করে থাকে, যে বেনারসি শাড়ি দামি শাড়ি। আবার যুক্তরাষ্ট্রে তৈরি বিভিন্ন পণ্য বাংলাদেশে গ্রাম অঞ্চলেও খুঁজে পাওয়া যায়। এমন অনেক পণ্য আছে সম্ভব হয়েছে, এমনকি সম্ভব হয়েছে পরিবহনের মাধ্যমে। যেমন চাইনার যে প্রোডাকশন এখন বর্তমানে ল্যাপটপ বলেন অথবা কম্পিউটার, বিভিন্ন মেশিনের পার্টসপত্র, এই যে চীন দেশ থেকে বা আমেরিকা থেকে, জাপান থেকে যেমন টয়োটা গাড়ি, বিভিন্ন ব্র্যান্ডের প্রাইভেট গাড়িগুলো আসছে, এগুলো আমরা ব্যবহার করতে পারছি সম্ভব একমাত্র হবে পরিবহনের মাধ্যমে। এই পরিবহন যোগাযোগ যদি না থাকতো, যেমন আকাশপথ হোক, জলপথ হোক, সড়কপথ হোক, এগুলো ব্যবহার করে আমাদের দেশে নিয়ে এসে আমদানি করে সেগুলো ব্যবহার করা হয়। আবার আমাদের দেশে শিল্প কারখানার যে মধ্যে গার্মেন্টসের শিল্প আছে, কৃষিকাজের আমাদের পাট আছে, মাছ আছে কিছু, তো এগুলো আমরা আমাদের দেশে রপ্তানি করে বিভিন্ন দেশে আমরা স্থানান্তর করে সে দেশের চাহিদা মিলে থাকি। তো আমরা দেখি যে পণ্য পরিবহনের বিপণনের গুরুত্ব কী। এক নম্বর হলো স্থানগত উপযোগ সৃষ্টি হয়। কি হয়? স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগ সৃষ্টি, পণ্য পরিবহনের মাধ্যমে পণ্য স্থানগত উপযোগ সৃষ্টি হয়। স্থানগত উপযোগ সৃষ্টি হতে যেমন রাজশাহীতে আম উৎপন্ন হচ্ছে, এই আম পরিবহনের মাধ্যমে ঢাকায় নিয়ে দেওয়া হচ্ছে, ঢাকা থেকে আবার পরিবহনের মাধ্যমে বিভিন্ন জেলায় ছাপা দেওয়া হচ্ছে। এইভাবে ইলিশ মাছ, বরিশাল, পটুয়াখালী ইলিশ মাছ ঢাকায় এখান থেকে নিয়ে পরিবহনের মাধ্যমে বিভিন্ন জেলায় চলে যাচ্ছে। এই যে স্থানগত উপযোগ সৃষ্টি হচ্ছে পরিবহনের মাধ্যমে। 2 নম্বর চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানো। চূড়ান্ত ভোক্তা বলতে কারা? যারা পণ্যটা ভোগ করবে, সরাসরি পর্যায়ে নিজে ভোগ করে, এটাকে চূড়ান্ত ভোক্তা বলা হয়। যারা নিজে পণ্যটি ভোগ করে, তো পরিবহনের মাধ্যমে পরিবহন ব্যবহার করে যেমন চাহিদা আছে এমন এলাকায় চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য পৌঁছানোর ক্ষেত্রে পরিবহনের গুরুত্ব অপরিসীম। চাহিদা, মাছের চাহিদা সব জায়গায় আছে, আমের চাহিদা সব জায়গায় আছে, বিভিন্ন যেমন লবণের চাহিদা সব জায়গায় আছে। লবণ তো আমাদের জেলাতে উৎপন্ন হয়, লবণ হয় সমুদ্র এলাকাতে, তাদের লবণ উৎপন্ন হয়। ওখান থেকে যে কারখানায় নিয়ে এসে আবার সারা বাংলাদেশে ট্রানজেকশনের মাধ্যমে সেটা পৌঁছে দেওয়া হচ্ছে। তো এরপরে হয় আমদানি রপ্তানির শুরু। আমদানি রপ্তানির শুরু, পরিবহনের মাধ্যমে কি হয়? আমদানি রপ্তানির সুযোগ সৃষ্টি হয়। আমাদের দেশে মালামাল কোনো পণ্য যখন বেশি উৎপাদন হয়, দেশের চাহিদা মিটিয়ে আমরা বাইরের দেশে সেটা রপ্তানি করতে পারি। আবার আমাদের কাঁচামাল যেটা প্রয়োজন পণ্য তৈরির ক্ষেত্রে, সেটা আমরা বিভিন্ন যে দেশ থেকে আমরা সহজলভ্য হয় সে দেশ থেকে আনতে পারি পরিবহনের মাধ্যমে। পরিবহনের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশের সমন্বয় সাধন করা সম্ভব হয়েছে এবং অল্প সময়ের মাধ্যমে পণ্যটি আনা নেওয়া করা যায়। এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন। জীবনযাত্রার মান উন্নয়ন, জীবনযাত্রার মান উন্নয়ন। পরিবহন আমাদের জীবনযাত্রার মানকে অনেকভাবে আমাদের উন্নয়ন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকে আমার যেটা প্রয়োজন, একটা ভালো সেট প্রয়োজন, মোবাইল প্রয়োজন, একটা কম্পিউটার প্রয়োজন, একটা ভালো গাড়ি প্রয়োজন, আমার দেশে না থাকলে আজকে অন্য দেশ থেকে আমরা পরিবহনের মাধ্যমে নিয়ে এসে আমরা সহজেই আমাদের দ্বারগুলোয় আমরা পৌঁছে দিচ্ছি পরিবহন ব্যবস্থা। এই পরিবহন যদি এরকম ব্যবস্থা না থাকতো তাহলে অত সহজেই একটা দেশের পণ্য আমরা সহজেই ব্যবহার করতে পারতাম না। যার কারণে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন পরিবহনের গুরুত্ব অপরিসীম ভূমিকা রাখে। পরিবহন কারণে পোশাক থেকে শুরু করে বিভিন্ন রুচিশীল মানসম্মত পণ্য আজ আমরা ভোগ করতে পারছি। ভোগ ও ব্যবহারের সৃষ্টির বৈচিত্র্যতা 5 মিনিট।
6 নম্বর বাজার সম্প্রসারণ। আজকে পরিবহনের মাধ্যমে বাজার সম্প্রসারণ সম্ভব হয়েছে। পরিবহন ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বাজার সম্প্রসারিত হচ্ছে। আমাদের দেশের উৎপাদিত পাটের তৈরি পণ্য বিশ্বের বিভিন্ন দেশে খুবই সমাদৃত। অন্যদিকে আমাদের দেশে মানুষ সহজে অস্ট্রেলিয়ার উৎপাদন থেকে কাউ পুরো দুধ ভোগ করতে পারে। এভাবে উভয় দেশের উৎপাদিত পণ্যের বাজার সম্প্রসারিত হচ্ছে। কাঁচামাল সংগ্রহ। 7 নম্বর হলো কাঁচামাল সংগ্রহ। কোনো প্রতিষ্ঠানের করতে গেলে যে কাঁচামাল র মেটেরিয়ালস লাগে, র মেটেরিয়ালস তো সব এলাকায় পাওয়া যায় না। যেসব এলাকায় পাওয়া যায় সেসব এলাকা থেকে যোগাযোগের মাধ্যমে, পরিবহনের মাধ্যমে সংগ্রহ করা হয় এবং নিজের দেশে না পারে অন্য দেশ থেকেও সে কাঁচামাল সংগ্রহ করা হয় পরিবহনের মাধ্যমে। আজকে পরিবহন আমাদের কাঁচামাল সংগ্রহের বিশেষ ভূমিকা রাখছে। এবং 8 নম্বর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। পরিবহনের ক্ষেত্রে বিভিন্ন আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। পরিবহনে অনেক লোক লাগে, মাল লোড করা, আনলোড করা, এবং সেই পরিবহনের ড্রাইভার, হেল্পার থেকে শুরু করে অনেক লোক এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন পরিবহন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখে। এই কাজের সাথে সম্পর্ক থেকে অন্যান্য অসংখ্য মানুষ তাদের জীবিকা নির্ভর করছে। শেষ হচ্ছে বিনিময় সম্পর্ক স্থাপন। বিনিময় সম্পর্ক স্থাপন। পণ্য সম্পদ বিনিময় পরিবহন ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখে। অর্থাৎ এই ব্যবস্থায় বিনিময় সম্পর্ক স্থাপন করা যায়। পরিবহনের মাধ্যমে উদ্বৃত্ত অঞ্চল থেকে ঘাটতি অঞ্চলে পণ্য পাঠানোর মাধ্যমে বিনিময় সম্পর্ক স্থাপন করা যায়। তাই আমরা পরিশেষে বলতে পারি এই পণ্য বিপণনের পরিবহনের গুরুত্ব অপরিসীম। কারণ পরিবহন ব্যবস্থা ছাড়া পণ্য বিপণন কাজ কখনোই সফলতা অর্জন করতে পারবে না। তো আমরা আবার দেখি আজকে আমরা কি আলোচনা করলাম। পরিবহনের ধারণা পেলাম, পরিবহনের সংজ্ঞা, পরিবহনের প্রকারভেদ এবং পণ্য বিপণনের পরিবহনের গুরুত্ব। এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। যতটুকু অবশ্যই তোমরা আজকের ক্লাসটা তোমরা অবশ্যই দেখবে এবং বাড়িতে স্টাডি করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ।